Dear learners, welcome to my online class. My name is Shamin Khan. I have been working as a lecturer in finance and banking. Those who are watching me and listening my speech, I really appreciate to you. Dear learners, all of you are staying home and hope that all of you are fine. Dear learners, today I am going to discuss about bank reconciliation. প্রিয় শিক্ষার্থী দেখো আজকে তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণী তথ্য হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব যেটা পূর্বে আলোচনা করছিলাম যে নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এবং পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থী আমরা দুই ধরনের হিসাব করি থাকি একই পদ্ধতিতে একটা ব্যাংক করে আর একটা হচ্ছে নগদান বহি অনুযায়ী করে। এজ এ ম্যানেজার হিসাবে তুমি নগদান বহিতে অর্থাৎ ভুল ত্রুটি নিরসন করার জন্য একজন ম্যানেজার হিসাবে নগদান বহিতে সে লিপিবদ্ধ করে আর ব্যাংক কি করে পাসবই অনুযায়ী করে। অর্থাৎ নগদান বহি কে করে আমরা করি, নগদান বহি কে করে আমরা করি, আর ব্যাংকে কি করে ব্যাংক বই করে যেটা পাসবই অনুযায়ী, যেটা চিত্রের মাধ্যমে পূর্বের ক্লাসে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী দেখো তারপর আমরা একক পদ্ধতিতে নিয়ে আলোচনা করছি আর একটা এখন আলোচনা করব উভয়জের পদ্ধতিতে, যে উভয়জের পদ্ধতিতে কিভাবে সংশোধন করা যায় সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী দেখো বরিশাল বোর্ড 2015 সালে এইচএসসি তে আসছে, দেখো বলছে এমন উভয়জের পদ্ধতিতে একটা জিনিস মনে রাখবা, যদি ব্যাংকে ইস্যু করা হয় একটা জিনিস অর্থাৎ চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, চেকটা ইস্যু করা হচ্ছে আমাদের সাপোজ এই চেকটা দেওয়া হয়েছে ব্যাংকে, কি করা হয়েছে একজন পাওনাদারকে দিয়ে দেওয়া হয়েছে। তো ব্যাংক কি করছে, যেহেতু আমরা একক জের পদ্ধতিতে কি করতাম বিয়োগ করতাম, যেহেতু চেকটা ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, পরবর্তীতে বুঝতে পারলাম যে ব্যাংকে কি হয়েছে ভাঙানো হয়নি। ভাঙানো না হলে একক জের পদ্ধতিতে প্রথমে বিয়োগ করছি নগদান বইতে, প্রথমে আমরা কি করছিলাম যে সাপোজ বিয়োগ করছে, প্রথমে আমরা আমাদের নগদান বইতে বিয়োগ করব, তারপর দেখলাম যে ব্যাংকে উপস্থাপনা হয়নি, উপস্থাপনা না হলে তারপর কি করব আমরা যোগ করব। এটা যখন আমরা একবার বিয়োগ করছি তখন জানতে পারলাম যে ব্যাংক কি করছে উপস্থাপন হয়নি, একক জের পদ্ধতিতে আবার কি করতাম নগদান বইতে যোগ করতাম। এখন তোমাদের মনে রাখতে হবে ইস্যুকৃত চেক যদি ভাঙানো না হয় তার মানে ভাঙানো হবে, উভয়জের পদ্ধতিতে হবে ভাঙানো হবে, তার মানে হচ্ছে আমাদের নগদান বইতে একবার বিয়োগ করছি, তো বিয়োগ করার পর উভয়জের পদ্ধতিতে কি করব, যেহেতু নগদান বইতে বিয়োগ করে দিছে আমার এখানে কাজ শেষ, তাহলে ব্যাংক কি করবে ব্যাংকও বিয়োগ করবে, বিয়োগ করবে। একটা দুইটা অপশন মনে রাখবে, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয় নাই বললে তার মানে হবে, তার মানে ব্যাংক থেকে বিয়োগ, আমাদের এখান থেকে তো বিয়োগ করছে তাহলে ব্যাংক থেকেও বিয়োগ করব। আর উভয়জের পদ্ধতিতে যদি বলা হয় আমাদের দেনাদারের চেকটি ব্যাংকে জমা হয়েছে কিন্তু এখনো উপস্থাপনা হয়নি, অর্থাৎ 30 জুনের মধ্যে ব্যাংকে কি হচ্ছে দেনাদার টাকাটা জমা দেয়নি, তার মানে আমরা নগদান বইতে যোগ করছিলাম, তাহলে কি হবে ব্যাংক বইতে যোগ করবে অর্থাৎ হবে জমা হবে। তোমরা এই জিনিসটা মাথায় রাখবা। প্রিয় শিক্ষার্থী আমি এখন অঙ্কে চলে যাচ্ছি, যেহেতু উভয়জের পদ্ধতিতে হচ্ছে দ্বৈত জের অনেকগুলো পদ্ধতি আছে, আমরা উভয়জেরটা নিয়ে আজকে আলোচনা করবো। দেখো বলছে বরিশাল বোর্ড 2015 সালে জনাব সাদমান মহিনের 30 জুন 2014 তারিখ ব্যাংক বিবরণী অনুযায়ী অর্থাৎ ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত হচ্ছে 19,900 টাকা, এবং কিন্তু হিসাবের বইতে অর্থাৎ আমাদের এই নগদান বহিতে 23,199 টাকা দেখা যায়। তা আমাদের দুইটাই পদ্ধতি বলছে, এটা গড় আমার উত্তর যেটা বরিশাল বোর্ড 2015 সাল করছে। দেখো সাদমান মহিন আমরা নাম দেখছি ব্যাংক সমন্বয় বিবরণী উভয়জের সংশোধন পদ্ধতি 30 জুন 2014 সালের অঙ্ক করতেছি, কত 30 জুন 2014 সাল, যেহেতু ইংলিশে দিচ্ছি ইংলিশে দিই 30 জুন 2014 সাল। আমি দেখো 14 সাল বলছে কি, তাহলে আমরা গড় লিখলাম বিবরণ টাকা টাকা টাকা, তোমরা টাকা গড় এইখানেও লিখতে পারো একটা ওইখানেও লিখতে পারো, আমি একটাই দিয়ে বুঝাচ্ছি যেন। দেখো হিসাবের বইতে ব্যাংক জমার উদ্বৃত্ত কত আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে 23,199 টাকা, সেটা আমরা লিখলাম। আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে 19,900 টাকা, আমরা সেটাও লিখলাম। দেখো ফার্স্ট ওয়ানে এক তারিখে কি বলছে, এক নাম্বার যাবে 30 জুন, আমাদের ম্যাথটা হচ্ছে 30 জুন, বলছে 30 জুন তারিখে ব্যাংকে জমাকৃত চেক 4,400 টাকা, কিন্তু যা ব্যাংক কর্তৃক 1 জুলাই আদায় হয়েছে, 1 জুলাই কথাটি বলছে, অর্থাৎ 30 জুন আমাদের অঙ্কটা শেষ, কত জুন শেষ 30 জুন, আমি আদায় করছি কত 1 জুলাই,
জুলাইতে আদায় করছি, আমি 1 জুলাইতে আদায় করছি, দ্যাট মিন্স 30 জুন কভার করছে। অর্থাৎ চেকটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে 4400 টাকা, যা ব্যাংক কর্তৃক 1 জুলাই আদায় করছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবা যে আমি যদি 30 জুন আদায় করি, 30 জুন আদায় হয়েছে, আমার নগদান বহিতে আমি কি করছি, যোগ করে ফেলছি। নগদান বহিতে কি করছি, যোগ করছি। তো নগদান বহিতে যোগ করলে তাহলে ব্যাংক বইতে কি করব, যোগ করব, অর্থাৎ এটা আদায় হবে। তো আমরা ব্যাংকের জন্য কি লিখলাম, 1 তারিখে জমাকৃত চেক আদায় হয় নাই। আদায় হয় না মানে হচ্ছে 4400 টাকা যোগ হয়েছে, আমার নগদান বইতে যোগ হয়েছে, তার মানে ব্যাংক বইতে কি হবে, যোগ হবে। তো আমরা লিখলাম 4400 টাকা লিখছি। এবার 2 তারিখে এসে বলছে 28 জুন, কত তারিখে, 28 জুন। 28 জুন তারিখে 4000 টাকা, 1400 টাকা, অর্থাৎ 1400 টাকা এবং 2500 টাকা ইস্যুকৃত 3টি চেক। কয়টি চেক, 3টি চেক। 3টি চেক এখনো ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, অর্থাৎ আমরা চেকগুলো কি করছি, ইস্যু করছি। ইস্যু করার পর ব্যাংকে কি করছে, 28 জুন পর্যন্ত ব্যাংকে কি করতে হয় নাই, অর্থাৎ বলতে পরিশোধ করে নাই। পরিশোধ করা নাই মানে হচ্ছে আমরা নগদান হইতে কি করছিলাম, বিয়োগ করছি। তার মানে হচ্ছে ব্যাংকও কি হবে, বিয়োগ হবে। বিয়োগ হওয়ার অর্থ হচ্ছে ব্যাংকে যেহেতু আদায় হয়নি, তাহলে ব্যাংক কি করতেছে, আদায় হবে, কোনোভাবে অপেক্ষামান থাকবে। তো ব্যাংকে আদায় না হলে কি করতে হবে, আমরা ব্যাংকে বিয়োগ করব। যেহেতু নগদান বহিতে বিয়োগ করছি, তাহলে পাস বইতে কি করব, বিয়োগ করব। তাই আমরা লিখছি ইস্যুকৃত চেক পরিশোধ হয় নাই 4000 টাকা, 1400 টাকা, 2500 টাকা, টোটাল 7900 টাকা কি করছি, বিয়োগ করছি। ওকে, এবার দেখো এই কাজটাও শেষ করছি। তারপরে হচ্ছে 3 নাম্বার এন্ট্রিতে বলছে সাদমান মহিন কর্তৃক ইস্যুকৃত 1226 টাকা, অর্থাৎ সাদমান মহিনকে আমরা সাদমান মহিনের ইয়া করতেছি, ইস্যুকৃত 1226 টাকা 42 নং নগদান বহিতে, অর্থাৎ নগদান বহি 42 নং ধারাতে, নগদান বহি কি 42 নং ধারাতে 1262 টাকা লেখা হয়েছে। অর্থাৎ নগদান বহিতে কত আমি ইস্যু করছি, 1226 টাকা, অর্থাৎ 1226 টাকা ইস্যু করছি, সেই জায়গায় এখন ইস্যু হচ্ছে কত, 1262 টাকা। তার মানে হচ্ছে আমি 36 টাকা কি করছি, বেশি লিখে ফেলছি। তার মানে বেশি লেখার কারণে কি করতে হবে, আমরা নগদান বহিতে কি করছি, যেহেতু আমাদের ব্যাংক থেকে কত কাটছে, 1226 টাকা, অর্থাৎ ব্যাংক বইতে 1226 টাকায় ইস্যু, অর্থাৎ ইস্যু করছি 1226 টাকা, তাহলে বেশি কাটছে। তার মানে আমার ব্যাংক নগদান বহিতে কি করছে, 1262 টাকা গেছে। তার মানে আমার এখানে 36 টাকা বেশি লিখছে, সেই জন্য ইস্যুকৃত চার নগদান বহিতে বেশি লেখা হয়েছে। অর্থাৎ নগদান বহিতে কি করছি, আমরা তো 1226 টাকা লিখছি, কিন্তু আমাদের এইখান থেকে কাটছে কত, 1226 টাকা। তার মানে এটা নগদান বহিতে কত, 36 টাকা আমরা বাড়াই দেব। ঠিক আছে, নগদান বহিতে আমাদের কম লেখা হয়েছে, ইস্যু করছি 1226, নগদান বহিতে 1262 টাকা লেখা হয়েছে, তাহলে নগদান বহিতে আমাকে কি করতে হবে, যোগ করে দিতে হবে, সেটা আমরা যোগ করছি। এবার দেখো প্রিয় শিক্ষার্থী, 4 নাম্বার লেখা আছে রায়হান থেকে প্রাপ্ত 2820 টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে। অর্থাৎ রায়হান হচ্ছে আমাদের একজন দেনাদার, দেনাদার থেকে কি হচ্ছে, ব্যাংকে চেকটি কি হচ্ছে, প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসছে। ফেরত আসলে কি করতে হবে, আমাদের 2820 টাকা ফেরত আসছে। তা আসছে বিদায় কি করছে, আমরা কি করছি, ফার্স্ট বইতে কি করছে, বিয়োগ করছে। তাহলে কি করতে হবে, ফার্স্ট বইতে অলরেডি বিয়োগ করিয়ে দিয়েছে, তার মানে আমার নগদান বইতে কি করতে হবে, বিয়োগ করতে হবে, সেটা আমরা করছি। 2820 টাকা প্রত্যাখ্যাত চেক যা নগদান মুক্ত হয় নাই, সেটা আমরা লিখছি। প্রিয় শিক্ষার্থী, আবার দেখো বলছে 5 তারিখে আসি, বলছে ব্যাংক চার্জ 50 টাকা, অর্থাৎ ব্যাংক যে কাজটা ব্যাংক করে ফেলছে, তাহলে আমাদের কি করতে হবে, ব্যাংকের কাজটা যদি ব্যাংক করে ফেলে, তাহলে আবার আমাদের নগদান বইটা কাজ করতে হবে। ব্যাংক কি করছে, বিয়োগ করছে, তার মানে আমাদের নগদান বইতে কি করতে হবে, বিয়োগ করতে হবে। ব্যাংকের ধার্যকৃত চার্জ 50 টাকা বিয়োগ করছে। দেখো এবার 6 তারিখে বলছে প্রাপ্য নোট 1000 টাকা, সুদ 50 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়। আদায় হয় মানে হচ্ছে ব্যাংকের হিসাবে যোগ করে দিচ্ছে, তার মানে হচ্ছে আমাদের নগদান বইতে যোগ হচ্ছে আমাদের, এবং বলছে ব্যাংক খরচ বাবদ 15 টাকা ধরা হয়েছে। ব্যাংকও খরচ বাবদ, অর্থাৎ ব্যাংকে ফার্স্ট বইতে তারা কি করছে, কত 1050 টাকা ব্যাংকে যোগ করছে, আর 15 টাকা বিয়োগ করছে। তাহলে ব্যাংকে এখানে যোগ করছে আর আমাদের 15 টাকা বিয়োগ করছে, তার মানে আমরা কি করব, নগদান বইতে যোগ করছি। দেখো প্রাপ্য নোট ও সুদ আদায় 1000 প্লাস 50, 1050 টাকা কি করছি, যোগ করছি।
তারপরে যেহেতু 15 টাকা খরচ হয়েছে সেহেতু আমরা ব্যাংক কর্তৃক ধার্যকৃত প্রাপ্য নোটের আদায় খরচ 15 টাকা, এই 15 টাকা লিখে ফেলছে। বুঝতে পারছো? এবার বলছে আদনান নহিয়ান কর্তৃক ইস্যুকৃত 5000 টাকা চেক ব্যাংক বলে সাদনান নহিম হিসাবে লিখিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ ব্যাংক কি করছে, যে ব্যাংকের টাকাটা সাদমান নহিয়ান, অর্থাৎ ব্যাংক সাদমান নহিয়ান নগদান বইতে কি করছিল, যোগ করে দিছিল। অর্থাৎ ব্যাংকে কি করছে, টাকাটা সাদমান নহিয়ান হিসাবে যোগ করছে। এখন যদি ব্যাংকে যদি সাদমান নহিয়ান যোগ করে দেয় তাহলে ব্যাংক কি করবে, একবার সাদমান নহিয়ানকে যোগ করছে আদনান নহিয়ানের কর্তৃক ইস্যুকৃত চেক, অর্থাৎ আদনান নহিয়ান একজন পদ হিসাব, সে কি করছে সাদমান নহিয়ান হিসাবে লিপিবদ্ধ করে দিছে ব্যাংক। ব্যাংক যে জায়গায় আগে কি করছে, বাদ দিয়ে দিছে, অর্থাৎ ব্যাংক যে কাজটা বাদ দিয়ে দিছে, অর্থাৎ সাদমান নহিয়ানকে দিয়ে দিছে, অর্থাৎ বাদ দিয়ে দিছে, সেই জায়গায় এবার কি করতে হবে, ডেবিট করতে হবে। ব্যাংক একবার দিয়ে দিছে সাদমান নহিয়ানকে, তাহলে কি করতে হবে, আবার কি করতে হবে, যোগ করতে হবে। যে ব্যাংকে ইস্যুকৃত চেক ভুল সেই জন্য ক্রেডিট করেছে, সেই জন্য আমরা যোগ করছি। প্রিয় শিক্ষার্থী, দেখো যে এখানে উভয়ের পদ্ধতিতে হচ্ছে একটা পক্ষ করেই দেয়, যে কাজটা করেই দেয়, যে পক্ষ করা হয় সে পক্ষে নাম আসে না, দ্বিতীয় পক্ষে নাম আসে। অর্থাৎ ব্যাংক যে কাজটা করবে সেই কাজটা আর ব্যাংকের ঘরে আর হবে না, সেটা হতে হবে নগদান বহির্ভূত। যেমন আমরা কি করছে বলছে প্রাপ্য নোট 1000 টাকা, সুদ 50 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়, অর্থাৎ ব্যাংকের জায়গায় আদায় করে ফেলছে, সেই জন্য যোগ করে দিয়েছে। এবং ব্যাংক খরচ 15 টাকা কি হয়েছে, খরচ বাবদ কেটে দিয়েছে, এক কথা এখান থেকে চলে গেছে। তার মানে একবার ব্যাংক কি করছে, এই কাজটা করে ফেলছে। তাহলে আমরা নগদান বইতে কিছু করি নাই, তাহলে নগদান বইতে আমরা সেই জন্য নগদান বইতে আমাদের বইতে আমরা কি করব, আমাদের টাকাটা 1000 প্লাস 50 টাকা যোগ করব, আর হচ্ছে 15 টাকা মাইনাস করব। এই কাজটা মনে রাখবা প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা। এবার দেখো একটা কিছু মনে রাখার জন্য আরেকটু বুঝাচ্ছি, যে বলছে হিসাবের বইতে ব্যাংক জমা উদ্বৃত্ত, এখন বুঝাচ্ছি। তো ব্যাংক জমা উদ্বৃত্ত 23,199 টাকা, আর ব্যাংক বিবরণী অনুযায়ী 19,900। এই কাজটা কি করে, ব্যাংক করে। এই কাজটা ব্যাংক যে সংশোধনে, আর হচ্ছে এটা নগদান বই। তো আমরা দেখো এটা নগদান বই অনুযায়ী, এটা ব্যাংক বই অনুযায়ী। বলছে 30 জুন তারিখে ব্যাংকে জমাকৃত 4000 টাকা, যা ব্যাংক কর্তৃক 1 জুলাই আদায় হয়েছে। অর্থাৎ জমাকৃত আমরা নগদান বইতে কি করছিলাম, যোগ করে দিছিলাম। যে কাজটা একক পদ্ধতিতে কি করতাম, যেহেতু আদায় হয় নাই, একক জের পদ্ধতিতে একবার আমরা যোগ করছিলাম, তারপর কি করতাম, বিয়োগ করতাম। আমরা একক জের পদ্ধতিতে একবার যোগ করছি, যে আমাদের কিন্তু 1 জুলাই আদায় হয়েছে, তার মানে হচ্ছে অপেক্ষা মান হয়েছে, তাহলে আমরা একক জের পদ্ধতিতে বিয়োগ করতাম। কিন্তু উভয় জের পদ্ধতিতে যেহেতু একবার যোগ করে ফেলছে, নগদান বহি কাজটা করে দিচ্ছে, তাহলে ব্যাংক বহিতে কি হবে, যোগ হবে। তার মানে হবে আজ এখন না হলেও পরবর্তীতে যোগ হবে, সেই জন্য আমরা যোগ করে দিচ্ছি। সেকেন্ড 28 জুন, অর্থাৎ আমাদের টাইম বাইন্ডিং আছে। 28 জুন 4000 এত টাকা তিনটি ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে আমরা নগদান বহিতে কি করছি, ইস্যু করতে চেক হচ্ছে আমরা বিয়োগ দিয়ে দিচ্ছি, তাহলে নগদান বহিতে বিয়োগ করে ফেলছে, তার মানে আমার এখানে আর করার দরকার। তাহলে ব্যাংক বইতে কি করব, আমরা যোগ বিয়োগ করে দিব। এটা হচ্ছে ব্যাংকের বইতে বিয়োগ। এবার বলছে সাদমান নহিয়ানকৃত ইস্যুকৃত, এটা হচ্ছে বেশি, অর্থাৎ 1226 টাকা কি করছে, 1226 টাকায় সে ইস্যু করছে। আমরা নগদান বইতে কত লিখছি, 1262 টাকা লেখা হয়েছে। 1262 টাকা লেখা হয়েছে মানে হচ্ছে যে ইস্যুকৃত, অর্থাৎ সাদমান নহিয়ান কর্তৃক ইস্যুকৃত, অর্থাৎ আমরা দিছি 1226 টাকা, সেই জায়গায় নগদান বইতে আমার লেখা হয়েছে কত, 1262 টাকা। অর্থাৎ এই বইটা যেহেতু ব্যাংকের কাজ না, যেহেতু আমার চেকটা যায় না, 1226 টাকা কি করছে, ব্যাংক মাইনাস করছে। তো ব্যাংক যেহেতু মাইনাস করছে 1226 টাকা, আমি তো করছি কত, 1262 টাকা। তো ব্যাংকের কাজটা করে দিচ্ছে, তাহলে অতিরিক্ত আমি বেশি করছি, সেই জন্য অতিরিক্তটা যেহেতু বাদ দেওয়া হয়েছে, আমি 1262 টাকা বাদ দিছি। কিন্তু ব্যাংকে বাদ দিছি কত, 1226 টাকা। তো 1226 টাকা যদি 1200 কত, 1226 টাকা, 1226 টাকা যদি ব্যাংকের থেকে কাটা যায়, দূর 1226 টাকা যদি ব্যাংক থেকে যায়, আমার এখান থেকেও তো 1226 টাকা আমি বাদ দেওয়ার কথা, কিন্তু আমি দেখছি 1262 টাকা, তার মানে 36 টাকা বেশি কাটছে। তার মানে 36 টাকা আমাকে কি করতে হবে, আমার নগদান বইতে অ্যাড করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে।
তারপর হচ্ছে রায়হান থেকে প্রাপ্ত, এটা তো বুঝতে পারছো 2820 টাকা একটি চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসছে, অর্থাৎ ব্যাংকে কি করছে, ব্যাংকের কাজটা করেই ফেলছে, প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসছে, সেই জন্য আমরা এখান থেকে কি করছে, ব্যাংক একবার বিয়োগ করছে, আমরাও বিয়োগ করে দিচ্ছি। তো এই প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পারছো। আর একটু বেসিক ইনফরমেশন যদি আমরা জানতে চাই, যদি এই অঙ্কটা মুছে দিচ্ছি যেন তোমরা উভয়জোড় পদ্ধতিতে যে কাজটা ব্যাংক করবে সেই কাজটা আমরা লকডাউন বহিতে করব, অর্থাৎ আর ব্যাংকে পুনরায় ঘরে করব না। প্রিয় শিক্ষার্থী আমাদের একটা জিনিস মনে রাখবা, তোমাদেরকে ডেবিট মেমোরেন্ডাম অর্থাৎ ডেবিট মেমোরেন্ডাম আমরা বুঝি আরেকটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। অর্থাৎ ডেবিট মেমোরেন্ডাম বলতে ব্যাংক বই অনুযায়ী ডেবিট এটা হচ্ছে উত্তোলন, তারপর হচ্ছে ধার্যকৃত চার্জ, তারপর হচ্ছে পদই হিসাব পরিশোধ, এটা হচ্ছে ব্যাংকের, এটা ডেবিট মেমোরেন্ডাম, ব্যাংকের এটা ডেবিট মেমোরেন্ডাম। আর ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে ইস্যুকৃত, যেটা আমাদের যে একটা ব্যাংকে জমা হয়েছে, যেটা আমাদের ডিপোজিট বলা যায়, ডিপোজিট। তোমাদের পরীক্ষা আসে ডেবিট মেমোরেন্ডাম কি, ক্রেডিট মেমোরেন্ডাম কি। ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে যেটা আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে, অর্থাৎ উত্তোলন হচ্ছে, ধার্যকৃত হচ্ছে, পদই পরিশোধ করতেছে, সেটাকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম। ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে ডিপোজিট, যে টাকাটা জমা হয়েছে। তোমাদেরকে আগেও বুঝেছি যে আমরা ডেবিট মেমোরেন্ডামটা বুঝতে পারলাম, ক্রেডিট মেমোরেন্ডাম অর্থাৎ নগদান বহিতে একক পদ্ধতিতে নগদান বহিতে আমরা যেটা ডেবিট করব আর হচ্ছে ক্রেডিট, অর্থাৎ নগদান বহি, এটা নগদান বহি, যদি আমরা নগদান বহি, আর একটা হচ্ছে কি পাস বহি। অর্থাৎ ব্যাংকের ডেবিট হচ্ছে ক্রেডিট, নগদান বহি ডেবিট, আর এটা হচ্ছে কি ডেবিট। অর্থাৎ পাস বই অনুযায়ী, নগদান বই অনুযায়ী ডেবিট, অর্থাৎ কি আমাদের যদি ব্যাংকে জমা হয় ইস্যুকৃত, তখন আমরা কি করব, ক্রেডিট করব, আর ক্রেডিটটাকে কি করব, ডেবিট করব। এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট, অর্থাৎ ডেবিটেরটা ক্রেডিট, ক্রেডিটেরটা ডেবিট। তো আমরা ব্যাংক বই অনুযায়ী যদি করতে যাই যে আমাদের টাকাটা আজকে জমা দেওয়া হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, যদি আমরা ব্যাংক বইতে যদি ভাঙানো না হয়, তার মানে আমাদের টাকাটা কি হয়েছে, যেহেতু চলে গেছে, সেই জন্য আমরা কি করবো, ডেবিট করব, অর্থাৎ ব্যাংকে জমা দেওয়া হয়েছে, এটা একক যে পদ্ধতিতে বুঝাচ্ছি। এটা গেল তোমাদের। এখন আলোচনা করব আমাদের যে আরেকটি বোর্ড করব, যেটা তোমরা সহজে বুঝতে পারবা। এটা আসছে সিলেট বোর্ড 2019 সালে, সিলেট বোর্ড 2019 সাল। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি প্রশ্নটা সম্পূর্ণ লিখি নাই, যতটুকু লিখছে, অর্থাৎ বলছে উভয়জের পদ্ধতিতে করো, উভয়জের পদ্ধতি, তোমরা বুঝতে পারবা। যেহেতু বলছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 1,31,000 টাকা, তা আমরা নগদান বই অনুযায়ী, যেহেতু নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 1,31,000 টাকা লিখছি। সেকেন্ড, আমরা যেহেতু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত লিখব। দেখো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 1,25,000 টাকা, যে আমরা 1,25,000 টাকা লিখছি। ঠিক আছে, তোমরা এই দুইটা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আর একটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। অথবা বলবে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আর একটা হবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। এটা হচ্ছে দ্বৈত জের পদ্ধতি। ওইটা তোমরা যেহেতু পাস বই আর নগদান বই যদি করো তাহলে এগুলোতে আসে, আর উভয় জের পদ্ধতিতে আসে। দ্বৈত জের পদ্ধতিতেও ওইভাবেই করতে হয়। যদি তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে করতে পারো। দেখো আজকে আমি যেহেতু উভয় জের নিয়ে আলোচনা করতেছি, উভয় আজকে আমার লাস্ট ক্লাস। দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত হচ্ছে 1,31,000 টাকা, 1,31,000 টাকা লিখছি। তারপরে হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী 1,25,000 টাকা, 1,25,000 টাকা লিখেছি। একবার লেখা আছে দুই আসছে, চেক কাটা হয়েছে, আমাদের ফার্স্ট ওয়ান শেষ, 6 নাম্বারটাও শেষ। এবার বলছে চেক কাটা হয়েছে, ভাঙানো হয়নি 7,000 টাকা, অর্থাৎ চেকটা কাটানো হয়েছে বা চেকটা ইস্যু করা হয়েছে। ইস্যু করা মানে আমরা নগদান বইতে কি করছিলাম, বিয়োগ করছি। এখন যেহেতু বিয়োগ করছি, তাহলে পাস বইতে কি করব, বিয়োগ করব, পাস বইতে বিয়োগ করব। যেহেতু নগদান বইতে অর্থাৎ ইস্যু করা হয়েছে, ভাঙানো হয়নি, অর্থাৎ যে কোনো মুহূর্তে এটা ভাঙানো হবে, সেই জন্য আমরা বলছি চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয় নাই। তার মানে হচ্ছে ব্যাংকে উপস্থাপন, অথবা বলবে যে ব্যাংকে উপস্থাপনা হয় নাই। তো তোমার প্রিয় শিক্ষার্থী, আরেকটা এই জিনিসটা আমি তোমাদেরকে, এই স্টুডেন্টরা এই জিনিসটা ভুল করে
যে চেক ব্যাংকে কি করছে, এটা পাস বহি আর এটা হচ্ছে নকদান বহি। যে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, অর্থাৎ আমরা একক জের পদ্ধতি থেকে করতাম। একক জের চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, অর্থাৎ আমরা চেক ইস্যু করলে প্রথমে কি করতাম, বিয়োগ করতাম। এখন একক জেরে কি করছি, যেহেতু পরবর্তীতে জানতে পারলাম যে ফার্স্ট বই অনুযায়ী ব্যাংকে কি হচ্ছে, উপস্থাপন হয়নি, তখন আমরা একবার বিয়োগ করছি, সেই জন্য আবার ব্যাংকে যেহেতু যোগ করছি, একক জেরে যোগ। এখন বলছে চেক কাটা হয়েছে বা ব্যাংকে উপস্থাপন হয়নি বা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, অর্থাৎ ভাঙানো হয়নি, তখন আমরা নকদান বইতে কি করছি, বিয়োগ করছি। তাহলে ফার্স্ট বইতে কি করব, বিয়োগ করব, অর্থাৎ যে কোনো মুহূর্তে এটা ভাঙানো হবে। এক নাম্বার ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে জমা, চেক জমা হয়েছে, তার মানে আমরা নকদান বইতে এখানে যোগ করছি, তার মানে হচ্ছে যদি উপস্থাপন হয়নি বা আমাদের চেকটি প্রত্যাখ্যাত হয়েছে, তার মানে এটা যেহেতু জমা যোগ করছি, তার মানে আমাদের এখানে কি করতে হবে, যোগ করতে হবে, অর্থাৎ আলটিমেটলি যোগ হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এটা আমরা একক জের পদ্ধতিটা বুঝতে পারলাম। এখানে মাথায় রাখতে হবে একক জের পদ্ধতিতে যেটা বিয়োগ করছি যদি ব্যাংকে উপস্থাপন হয় নাই তাহলে এটা যোগ করতাম, কিন্তু উভয় জের পদ্ধতিতে যেহেতু একবার বিয়োগ করে দিচ্ছি তাহলে পাস বইতে কি করতে হবে, যেহেতু উপস্থাপন হয় নাই বিয়োগ করব। তা আবার যদি বলা হয় নকদান বইতে আমরা যেহেতু চেক জমা দেওয়া হয়েছে, অর্থাৎ দেনাদার কর্তৃক ব্যাংকে চেকটি জমা দেওয়া হয়েছে, তার মানে আমরা কি করতেছি, উভয় জের পদ্ধতি এখানে যোগ করছি, তার মানে আমাদের এখানেও কি করতে হবে, যোগ করতে হবে, অর্থাৎ যে কোনো ভাবে এটা পাবো, এইটা যোগ করব, অর্থাৎ ওই তারিখে টাকাটা জমা হয়নি, তার মানে যোগ। তো এইখানে এই দুইটা জিনিস তোমরা যদি ফর্মুলা মনে রাখতে পারো তাহলে আমরা সহজে বুঝতে পারবো। তো দেখো এইখানে উভয় জের পদ্ধতিতে আমরা 2019 সালের একটা অঙ্ক বলছে, নকদান বই অনুযায়ী ব্যাংক জমা দিতে 1,31,000 লিখলাম, তারপর হচ্ছে ব্যাংক বিবরণ অনুযায়ী 1,25,000 টাকা লিখছি। এবার দেখো হচ্ছে চেক কাটা হয়েছে, ভাঙানো হয়নি, অর্থাৎ আমরা নকদান বইতে বিয়োগ করে দিয়েছি, আমাদের নকদান বইতে কাজ শেষ, এই কাজটা শেষ। তাহলে কে করবে, ব্যাংকে করবে, ব্যাংক কি করবে, ব্যাংক বিয়োগ করবে। চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, তাহলে 7,000 টাকা ব্যাংক বিয়োগ করছে, তাহলে এটাও শেষ। তারপর হচ্ছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব 4,000 টাকা আদায়, যা নকদান বই নকদানে লেখা হয়নি, অর্থাৎ ব্যাংক কি করছে, এখানে কি করছে, যোগ করছে, তাহলে আদায় করছে মানে ব্যাংকে যোগ করছে, ব্যাংক কাজটা করে ফেলছে, অর্থাৎ যে কাজটা ব্যাংক করে ফেলে সেই কাজটা নকদান বই। এবার কি করছে, আমরাও কি করছি, প্রাপ্য হিসাবে টাকা আদায় যা নকদানভুক্ত হয়নি, কত, 4,000 টাকা, আমরা 4,000 টাকা যোগ করছি। তারপরে বলছে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি 25,000 টাকা, চেকটা কি করছে, জমা দেওয়া হয়েছে, চেকটা জমা দেওয়া হলে যেহেতু আমাদের নকদান বইতে কি করছি, যোগ করে ফেলছে, তার মানে হচ্ছে ব্যাংকও কি করবে, যোগ করব, ব্যাংকে চেক যোগ করবে, ঠিক আছে, যেহেতু আদায় হয়নি সেহেতু যোগ করবে, অর্থাৎ কোনোভাবে এটা আদায় হবে। তারপরে এটাও শেষ, এটাও শেষ হচ্ছে। তারপরে দেখো ব্যাংক সুদ, অর্থাৎ ব্যাংক সুদ 3,000 টাকা, বিনিয়োগের সুদ 5,000 টাকা আদায় হয়, যাহা নকদান বইতে লেখা হয়নি, অর্থাৎ ব্যাংকের কাজটা করিয়ে দিচ্ছে, ব্যাংক কি করছে, ব্যাংকের কাজটা করে দিচ্ছে, অর্থাৎ ব্যাংকে এখানে যোগ করছে, তার মানে আমাদের এখানেও কি করতে হবে, যোগ করতে হবে। ব্যাংক সুদ, বিনিয়োগের সুদ 3,000 এবং 5,000 টাকা 8,000 টাকা যোগ করছে, তার মানে এবার আর আছে আর কিছু নাই, বিদায় আমরা এখানে বিয়োগের চিহ্ন যেহেতু নাই। যদি বলতো ব্যাংকে ধার্যকৃত চার্জ কাটা হয়েছে, তার মানে ব্যাংকে কি করব, বিয়োগ করে দিচ্ছে, তার মানে আমরা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তা আমরা 1,31,000 এর সাথে 4 যোগ করলে 34,000, 34,000 8 যোগ 35,000 8 যোগ করলে 1,43,000 টাকা, তাহলে সংশোধিত ব্যাংক জমার বৃত্ত হচ্ছে 1,43,000, এদিকে 1,25,000 আর 25 50,000 আর 7 বাদ দিলে 1,43,000 টাকা আমাদের উভয় যে সংশোধন পদ্ধতিতে করা হয়েছে। একটা জিনিস মনে রাখবা, যেটা নকদান বহিতে তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো, যেটা নকদান বহিতে আমরা কি করছি, যোগ করব, নকদান বহিতে একক জের পদ্ধতিতে নকদান বহিতে যেটা যোগ করব, পাস বইতে সেটা কি করব, যেটা বিয়োগ করব, অর্থাৎ সিআর, আর এটা সিআর হলে এটা ডিআর, অর্থাৎ একটা ডেবিট হলে ক্রেডিট, ক্রেডিট হলে ডেবিট। তোমরা পাস বই অনুযায়ী এটা পাস বই করে, এটা ব্যাংক করে, আর এটা নকদান বই করে, অর্থাৎ আমাদের টাকাটা যদি জমা হয় ব্যাংকে কি করে, ক্রেডিট করে, আর আমাদের টাকা যদি চলে যায় ব্যাংকে ডেবিট করবে। তো প্রিয় শিক্ষার্থী,
তোমরা ডেবিট মেমোরেন্ডাম তো বুঝতে পারছো যে ইস্যুকৃত বা চেক উত্তোলন, টাকা যদি চলে যায় তাহলে উত্তোলন, এগুলো আমরা কি বলা হয় ডেবিট মেমোরেন্ডাম, ব্যাংকের নিয়ম অনুযায়ী ডেবিট মেমোরেন্ডাম। আর ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে কি প্রাপ্য বিলের টাকাটা যদি আদায় হয়, ব্যাংকে জমা সুদ যদি হয়, সেটা হবে ক্রেডিট মেমোরেন্ডাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা নকদান একক যে পদ্ধতিতে যেটা নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তটা করাইছি, তারপরে হচ্ছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত করাইছি। অর্থাৎ যেখানে একটা তোমরা এই জিনিসটা মনে রাখবা, দুইটা জিনিস যদি মনে রাখতে পারো সহজে বুঝতে পারবা। একটা হচ্ছে নকদান বই অনুযায়ী, নকদান বহি অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, অর্থাৎ বা ফার্স্ট বই অনুযায়ী, ফার্স্ট বহি বা ব্যাংক বহি, এই কথাটা ব্যাংক বহি অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, জমাতিরিক্ত তিরিক্ত। তো এটা হচ্ছে এক নাম্বার, এটা একক যে পদ্ধতিতে। তাহলে এটা নিচে লিখতে হবে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আর হচ্ছে নকদান বই অনুযায়ী যেহেতু নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এখানে দ্বিতীয়টা লিখতে হবে নকদান বই অনুযায়ী। এটা যদি ব্যাংক জমার উদ্বৃত্ত হয়, এটা হবে ব্যাংক জমাতিরিক্ত। জমাতিরিক্ত লিখি, আমাদের অঙ্কটা একক যে পদ্ধতিতে করতে হয় জমাতিরিক্ত। তারপর হচ্ছে পাস বই যদি বলা হয় ব্যাংক জমাতিরিক্ত, তাহলে আমরা লিখবো পাস বই অনুযায়ী, পাস বই অনুযায়ী পাস বহিতে কি হবে ব্যাংক জমার উদ্বৃত্ত। এখানে আর জমাতিরিক্ত হবে না, এখানে পাস বই যদি বলা হয় তখন এখানে জমাতিরিক্ত বললে এখানে ব্যাংক জমার উদ্বৃত্ত, আর নকদান বই অনুযায়ী বললে তখন নকদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। এই কথাটা মনে রাখবা। তো আমরা একক জের পড়তে পড়ছি, উভয় জের পদ্ধতিতে অঙ্কটা সলভ করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইস্যুকৃত, আমি এগেইন বলতেছি, ইস্যুকৃত চেক যদি ব্যাংকে জমা দেওয়া হয়, অর্থাৎ একক যে পদ্ধতিতে, সেটা আমরা বিয়োগ করতাম। তারপরে যদি ব্যাংকে উপস্থাপন না হয়, তখন আমরা কি করতাম, একক যে পদ্ধতিতে পরবর্তীতে জানতাম উপস্থাপন হয়নি, তখন আমরা একবার বিয়োগ করছিলাম, যেটা পূর্বে করছি সেটা আমরা কি করব, যোগ করতাম নকদান বই অনুযায়ী। কিন্তু উভয় জের পদ্ধতিতে ইস্যুকৃত চেক যদি ব্যাংকে জমা দেওয়া হয়, যদি ব্যাংকে উপস্থাপন হয় নাই, তখন আমরা এখান থেকে নকদান বইতে তো আমরা একবার করিয়ে ফেলছি বিয়োগ, তাহলে পাস বইতে কি করব, বিয়োগ করে দেব, অর্থাৎ যে কোনো সময় উপস্থাপন হবে, সেই জন্য আমরা বিয়োগ করব। আর যদি বলা হয় দেনাদার কর্তৃক ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে, কিন্তু কি হয়েছে, ব্যাংকে উপস্থাপন হয়নি, তবে ব্যাংকে উপস্থাপন হয়নি, আমাদের এখানে আমরা যোগ করে ফেলছি, তার মানে উপস্থাপন হবে, তার মানে আমরা এখানে কি করব, পাস বইতে যোগ করব। এই দুইটা জিনিস মনে রাখবা, এই দুইটা জিনিস স্টুডেন্টরা ভুল করে, সেটার জন্য তোমাদের ইস্যুকৃত চেক বললে এখানে নকদান বইতে বিয়োগ করছি, তারপর পাস বইতে বিয়োগ করবো, অর্থাৎ উপস্থাপন না হয়নি বা বানানো হয়নি বা তখন আমরা এখানে বিয়োগ করব। আর যখন বলবো যে দেনাদার কর্তৃক চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংকে কি হচ্ছে, প্রত্যাখ্যান হয়েছে, তার মানে ব্যাংকে কি করছে, এখানে একবার যোগ করছিলাম, তাহলে আমরা এখানে কি করব, যোগ করব। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা নকদান বই অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে তোমাদের ঝামেলা থাকার কথা না, তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।